হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আশা করছি আগের যে ভিডিওটা কনস্টিটিউশনের উপরে তোমার ভালোই লেগেছে। আমরা নতুন পলিটিক্স সিরিজ শুরু করেছি। আশা করছি এটা তোমাদের পরীক্ষার জন্য খুব উপযোগী হয়েছে। যদি নাও হয়ে থাকে বলো, আমাদের কোথায় ভুলভ্রান্তি হয়েছে, আমরা সেটাকে সংশোধন করার চেষ্টা করবো। তো আজকে বেশি কথা বাড়াবো না, আমরা পলিটিক্স সিরিজ এটাকে চালু করছি। আজকে বিষয় যেটা নিয়ে আলোচনা করবো, কয়েকটি বিষয় আছে যেগুলো নিয়ে আলোচনা করতে হবে। মানে পলিটিক্স পড়ার আগে এগুলো একটু জানতে হবে, এই আইডিয়াসগুলো ক্লিয়ার করতে হবে। না হলে পলিটিক্স যে কী বা একটা দেশ কী করে চলে, ভারতবর্ষ কী করে চলছে, সেটা সম্বন্ধে যদি জানতে একটু সমস্যা হতে পারে। তো সেক্ষেত্রে আজকে আমরা কয়েকটা বিষয়ের উপর একটু আলোচনা করবো। একটা হচ্ছে, প্রথম হচ্ছে স্টেট নিয়ে আলোচনা করবো। দ্বিতীয়ত ডেমোক্রেসি কী, সেটা নিয়ে আলোচনা করবো। তৃতীয় হচ্ছে ডক্ট্রিন অফ লিমিটেড গভর্নমেন্ট, এটা কি নিয়ে আলোচনা করবো। তারপরে থিওরি অফ সেপারেশন অফ পাওয়ার্স, ডক্ট্রিন অফ চেকস অ্যান্ড ব্যালেন্সেস, ফেডারালিজম, ইউনিটারিয়ানিজম এবং পরবর্তীকালে ফেডারেশনের যে সমস্ত রুলসগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো শুরু করা যাক। প্রথমে আমরা যেটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে স্টেট। এখন স্টেট কি? স্টেট মানে কিন্তু রাজ্য নয়, স্টেট মানে এখানে রাষ্ট্র। স্টেট তাহলে কি, কাকে আমরা স্টেট বলবো? এখন ছোটবেলা থেকে ভূগোল পড়েছি, সেখানে বলছে এই তো একটা ম্যাপ থাকবে, তারপরে একে আলু কেটে দিলাম, স্টেটের ব্যাপারটা তা নয়। তুমি যখন পলিটিক্যাল এন্টিটি হিসেবে একটা স্টেটকে রিপ্রেজেন্ট করছো বা একটা স্টেটকে তুমি বলছো, তখন স্টেটে কয়েকটা ফিচার্স থাকতে হবে, কয়েকটা বৈশিষ্ট্য থাকতে হবে। তার উপরে ভিত্তি করে তোমরা একটা দেশকে স্টেট বলতে পারো। যেমন ভারতবর্ষের জিওগ্রাফিক্যাল আইডেন্টিটি বহুদিন আগে থেকেই ছিল। জম্বুদ্বীপ বলো, হিন্দ বলো, ইন্ডাস বলো, এগুলো যেগুলো যারা তোমরা মানে এনশিয়েন্ট হিস্ট্রি পড়ছো তারা জানো, এগুলো ভারতবর্ষের একটা জিওগ্রাফিক্যাল আইডেন্টিটি ছিল। কিন্তু ভারতবর্ষ অ্যাজ এ স্টেট কখন ইমার্জ হলো, সেটা 1947-এ ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট এলো। সেই অ্যাক্টের পরে ভারতবর্ষ অ্যাজ এ স্টেট ইমার্জ হলো। তো স্টেট কি? প্রথমে স্টেটে যে প্রথম যে ফিচার, সেটা হচ্ছে একটা ওয়েল ডিফাইন্ড টেরিটরি থাকতে হবে। অর্থাৎ একটা ভালোভাবে ডিফাইন করা, খুব মানে কোনো গন্ডগোল থাকলে হবে না, যেটা যদিও আমাদের ভারতবর্ষে হচ্ছে। পাকিস্তানের সঙ্গে লড়াই লেগে আছে, চায়নার সঙ্গে লেগে আছে, বাংলাদেশের সঙ্গে লেগে আছে, তো সেটি থেমেছে সেটা। তো একটা ওয়েল ডিফাইন্ড একটা ম্যাপ থাকতে হবে, যে হ্যাঁ এইটা এই দেশের শেষ, ওই দেশের সীমানা শুরু। একটা সীমানা থাকতে হবে, একটা সুপরিকল্পিত সীমানা থাকতে হবে। এটা হচ্ছে ফার্স্ট বৈশিষ্ট্য একটা স্টেট। সেকেন্ড বৈশিষ্ট্য কি না, পিপল। জনগণ ছাড়া নাগরিক সহ দেশ হয় না। আমি একটা দ্বীপে গিয়ে পতাকা পুঁতে দিলে দেশ হবে না। দেশের লোক থাকতে হবে, সেই লোকের মধ্যে সেই দেশের আইডিয়াটা থাকতে হবে, তখন কি একটা দেশ তৈরি হয়। আজকে ভারতবর্ষের মধ্যে ভারতবর্ষ নাম হয়েছে কেন? ভারতবর্ষের ভূখণ্ডের জন্য নয়, ভারতীয়দের জন্য। থার্ড, গভর্নমেন্ট। একটা স্টেটকে সবসময় গভর্নমেন্ট থাকতে হবে, নাহলে সেটা কিন্তু এখন আবার কোয়েশ্চেন হতে পারে, তাহলে যেগুলো অটোক্রেটিক আছে সেগুলো স্টেট না? হ্যাঁ স্টেট, সেখানে ডেমোক্রেসি, সেগুলো হচ্ছে অটোক্রেটিক স্টেট। যেমন ধরো হিটলারের জার্মানি বলো, বা মুসলিমের ইটালি বলো, অথবা হালামলে নর্থ কোরিয়া বলো, এদের কি না, এদের স্টেট রয়েছে, একটা টেরিটরি রয়েছে। এদের স্টেট মানে পূর্ণাঙ্গ স্টেট নয় আর কি, মানে একটা বৈশিষ্ট্য সেখানে নেই। সেটা কি না, গভর্নমেন্ট নেই, বা গভর্নমেন্ট থাকলে সেটা অটোক্রেটিক গভর্নমেন্ট। যেটা এখন যারা তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স পড়ছো, দেখবে একটা আইডিয়া খুব এখন ইমার্জ করছে, ইলেকটোরিয়াল অটোক্রেসি। ইন্ডিয়াতে একটা ইলেকটোরিয়াল অটোক্রেসি চলছে। তা সেটা অন্য ব্যাপার, যখন আমরা কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করবো, বা যদি পরবর্তীকালে যখন আমরা পলিটিক্যাল অন্যান্য বিষয় ঢুকবো, ইলেকশন কি, সেই ক্ষেত্রে হয়তো আমরা ব্যাপারটা নিয়ে আরো বিস্তারিত আলোচনা করবো। এক্ষেত্রে বলে রাখি যে গভর্নমেন্ট থাকতে হবে একটা স্টেট। এবার গভর্নমেন্টের ভাগ থাকতে পারে, যেমন আমাদের ভারতবর্ষে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট আছে, স্টেট গভর্নমেন্ট আছে, ইউনিয়ন টেরিটরিতে আলাদা একটা গভর্নমেন্ট আছে। তো এরকম ভাগ থাকতে পারে, কিন্তু গভর্নমেন্ট ইজ এ মাস্ট। অ্যান্ড ফোর্থ থিং, সভারেনিটি, সার্বভৌমত্ব, সকলের জন্য। দেশটা তোমার তোমার নয় বা আমার নয়, একার নয়, সার্বভৌম, সার্বজনীন, সভারেন একটা। এই জিনিসটা একটা স্টেটের মধ্যে থাকতে হবে, নাহলে কিন্তু সেই স্টেট পূর্ণাঙ্গ স্টেট হতে পারে। এই চারটে পয়েন্ট তোমরা মেন্সে ইউজ করতে পারো। বা অনেক ক্ষেত্রে দেখবে যে প্রিলিমসে কোয়েশ্চেন্স আছে যে হুইচ অল ফিচার্স আর দেয়ার ইন দ্য ডেফিনেশন অফ স্টেট। সেখানে দিলে হয়তো ওয়েল ডিফাইন্ড টেরিটরি, পিপল, গভর্নমেন্ট, সভারেনিটি, ডেমোক্রেসি, এরকম হানাদানা দিয়ে একটা দিল। সেখান থেকে তোমাদের চুজ করে করে অনেক সময় বার করতে হতে পারে যে হ্যাঁ এই জিনিসগুলো আছে, এই জিনিসগুলো নেই। এইভাবে তোমরা কোয়েশ্চেন প্রিলিমসে পেতে পারো। এরপরে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ডেমোক্রেসি, গণতন্ত্র। খুব চারিদিকে এখন হাওয়া উঠেছে গণতন্ত্রে, অনেক গান টানও শুনবে, নচিকেতার অনেক গান টান আছে গণতন্ত্র। তো যাই হোক, তো গণতন্ত্র তাহলে কি? যেমন কথা তেমনই কাজ। গণতন্ত্র অর্থাৎ জনসাধারণ যে সিস্টেমকে তৈরি করছে, ইলেকটোরিয়াল সিস্টেম,
একটা দেশে, সেটাই গণতন্ত্র প্রথম প্রতীক। একটা লোক যদি হঠাৎ করে এসে বলে আমি এই দেশের রাজা, সেক্ষেত্রে সেখানে মনার্কি চলে আসছে, সেখানে একনায়ত্ব বা অটোক্রেসি চলে আসছে। গণতন্ত্র মানে ইলেকশন হচ্ছে, আমি আমার মনোনীত প্রার্থীকে চুজ করছি, সেই প্রার্থী যাচ্ছে গিয়ে দেশ শাসন করছে, অর্থাৎ আমি আমার উইশ বা উইলটাকে গভর্নমেন্টের হাইয়েস্ট অর্ডারে পাঠাচ্ছি। দ্যাট ইজ গণতন্ত্র। কটা কথা আছে, যেমন ডেমোক্রেসি ইজ এ পলিটিক্যাল সিস্টেম ইন হুইচ পিপল প্র্যাকটিস সেলফ রুল অ্যান্ড দ্য লেজিটিমেসি অফ দ্য গভর্নমেন্ট ইজ রিনিউড আফটার এভরি ফিউ ইয়ার্স। এভরি ফিউ ইয়ার্স কারণ আমেরিকাতে 4 বছর, অন্যান্য জায়গায় 5 বছর, কিছু জায়গায় 6 বছর আছে। তো ডেমোক্রেসি তাহলে কি? একটা পলিটিক্যাল সিস্টেম, একটা তন্ত্র, একটা রাজনৈতিক তন্ত্র, যেখানে মানুষ নিজেদেরকে নিজেরা গভর্ন করছে। মানে আমরাই গভর্ন, মানে আমি তো নিজেকে আমার এটা আমি ল মানছি বলতে হয় না, মানে আমরা ইলেক্ট করছি একটা লোককে, সেই লোকটা যাচ্ছে গিয়ে আমাদেরই যে জরুরি জিনিসপত্রগুলো বা আমাদের জরুরি যে সমস্ত আইডিয়াসগুলো সেগুলোকে বলছে, বলার পরে সেই আইডিয়াটা আমাদের জীবনে আমরা কার্যকর করার চেষ্টা করছি। এই জন্য এটাকে বলা হচ্ছে সেলফ রুল। আরেকটা কি বলছে? গভর্নমেন্ট ইজ রিনিউড আফটার এভরি ফিউ ইয়ার্স। একটা যদি সরকার থেকে যায় সেক্ষেত্রে কিন্তু গণতন্ত্র হয় না। এখন এক্ষেত্রে একটা কোয়েশ্চেন আসতে পারে, কোয়েশ্চেনটা আসতে পারে যে বাংলাদেশে তো তার বহুদিন ধরে সরকার রয়েছে, তাহলে কি গণতন্ত্র বলা হবে? এক্ষেত্রে কিন্তু বলতে হবে হ্যাঁ, গণতন্ত্র বলা হবে। এটা একটা এক্সেপশনাল কেস। কেন কেস এক্সেপশনাল? কারণ বাংলাদেশে শেখ হাসিনার বিরোধিতা করার মতো কোনো লোক নেই। ইভেন থেকে এখানে একটা বছরখানেক আগে, বছরখানেক ঠিক নয়, মাস 5-6 আগে একটা কথা উঠেছিল যে বাংলাদেশে হচ্ছে অটোক্রেসি চলে এসেছে, কিন্তু বাংলাদেশে কিন্তু অটোক্রেসি নেই। কারণ শেখ হাসিনা নিজে থেকে কিন্তু পাওয়ারে বসে নেই, ওর প্রতিদ্বন্দ্বী কেউ নেই, ইলেকশন হচ্ছে না, তাই জন্য ওকে পাওয়ার ধরে রাখতে হয়েছে। সেক্ষেত্রে কিন্তু ওনার ওখানে কোনো দোষ নেই, অর্থাৎ এটা কিন্তু গণতন্ত্র। এটা এক্সেপশনাল কেস, যখন তোমার বিরোধী থাকে না সেক্ষেত্রে তোমার এটা হতে পারে। তো যাই হোক, এটা হচ্ছে ডেমোক্রেসির একটা খুব বেসিক আইডিয়া। আরও যদি তোমরা ডিটেলসে ডেমোক্রেসি করতে চাও, জেসি জোহারের একটা মডার্ন পলিটিক্যাল থিওরিজ বলে একটা বই আছে, পলিটিক্যাল থিওরিজ অফ মডার্ন পলিটিক্যাল সায়েন্স, এরকম একটা বই আছে, সেটা আমরা ফলো করতে পারো। সেখানে খুব ভালোভাবে ব্যাপারগুলো খুব ভালোভাবে বর্ণনা করা আছে। যাই হোক, এরপরে আমরা যে জিনিসটা আলোচনা করবো সেটা হচ্ছে ডক্ট্রিন অফ লিমিটেড গভর্নমেন্ট। এখন এটা আমরা কনস্টিটিউশনালিজম পড়ানোর সময় একটু বলেছিলাম আগের দিন, যে লিমিটেড গভর্নমেন্টের ডক্ট্রিনটা কি না, সরকার যেন কখনোই এক্সপ্লয়টেটিভ না হয়ে যায়। লেজিসলেচার আছে, এক্সিকিউটিভ আছে। লেজিসলেচার এবং এক্সিকিউটিভ সবসময় একে অপরকে নিরীক্ষণ করে, যার ফলে কখনো একটা লেজিসলেটিভ কিন্তু সেই তার রাজ্যের বা তার রাষ্ট্রের মানুষের প্রতি খুব কড়া হতে পারবে না, মানে অর্থাৎ ল তো অবশ্যই থাকবে, মানে এক্সপ্লয়েট শোষণমূলক হতে পারবে না, শোষণ করতে পারবে না। সেটাকে হচ্ছে লিমিটেড গভর্নমেন্টের হচ্ছে মেইন ফিচার্স। কি বলছে না, ইন্ডিভিজুয়াল যে লিবার্টি আছে, ইন্টারেস্ট অফ ইন্ডিভিজুয়াল লিবার্টি, এইটাকে হচ্ছে সবসময় ডক্ট্রিন অফ লিমিটেড গভর্নমেন্ট বজায় রাখে। কারণ যদি তুমি যে স্টেটের যে হেডকে চুজ করছো, সে যদি উল্টে যদি তোমাকেই ছড়ি ঘোরায়, তার মানে কিন্তু সেটা আর ডেমোক্রেসি থাকছে না, তখন সেটা ডেমোক্রেসির স্তম্ভটাকে ভেঙে দিচ্ছে। তো এইটা হচ্ছে মোটামুটিভাবে ডক্ট্রিন অফ লিমিটেড গভর্নমেন্ট। পরবর্তীকালে যখন তোমরা বডি আরো ডিটেলসে জানবে, যখন আমরা আরো কোর্স এগোবো, তখন বুঝতে পারবে যে কেন কোথায় কোথায় স্টেটকে বাধা দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের জাজেরও পর্যন্ত হচ্ছে একটা বাধা রয়েছে, আইএফএস তো রয়েছেই, প্রাইম মিনিস্টারের হাতের পাওয়ারও কিন্তু সুপ্রিম কোর্টের কাছে বাধা রয়েছে, বা কনস্টিটিউশনকেও অ্যামেন্ডমেন্ট করা যেতে পারে। অর্থাৎ সুপ্রিম এই অর্থে কিন্তু একটা ডেমোক্রেসিতে কেউই নয়, সকলেরই পাওয়ারের লিমিটেশন রয়েছে, এবং সেই লিমিটেশনগুলোকে ভাঙার জন্য অন্যান্য এক্সিকিউটিভ বা লেজিসলেচার ইউজ করতে পারে। আচ্ছা, এরপরে আমরা পড়ে নিই যে সেপারেশন অফ পাওয়ার কি এবং ডক্ট্রিন অফ চেকস অ্যান্ড ব্যালেন্সেস কি। দুটো ব্যাপার মোটামুটি কিন্তু একেবারের সঙ্গে সন্নিহিত, অ্যাডজাসেন্ট। কিরকম? সেপারেশন অফ পাওয়ার মানে আমাদের যে ডেমোক্রেসি রয়েছে সেটা কিন্তু 3টে স্তম্ভের উপর ভিত্তি করে, জুডিশিয়ারি, লেজিসলেচার, এক্সিকিউটিভ। এখন জুডিশিয়ারি মানে কোর্ট কাছারি, বুঝতেই পারছো না থেকে। লেজিসলেচার হচ্ছে এমএলএস, রাজ্য সরকার স্তরে যেগুলো থাকে, এমপিস, এগুলো হচ্ছে লেজিসলেচার। আর এক্সিকিউটিভ হচ্ছে যারা এক্সিকিউটিভ বডিজ, যেমন প্রেসিডেন্ট, রাজ্যপাল বা গভর্নর, এরা হচ্ছে এক্সিকিউটিভ। তা এই থিওরি অফ সেপারেশন অফ পাওয়ার্সে কি থাকে না, এটা এরকম ভাবে হয় যে 3টে অর্গান যে আছে, 3টে অর্গানের যে পাওয়ার 3টে আছে, এটা কিন্তু একে অপরের সঙ্গে কিন্তু ওভারল্যাপ না করে যায়। অর্থাৎ প্রেসিডেন্টের পাওয়ার জন্য প্রাইম মিনিস্টার না ব্যবহার করে বসে,
প্রাইম মিনিস্টার পাওয়ার জন্য জুডিশিয়ারি অর্থাৎ সুপ্রিম কোর্ট ব্যবহার করে বসে। এই জন্য সেপারেশন অফ পাওয়ার দেওয়া আছে। আর কনসেন্ট্রেশন অফ পাওয়ারের বিরুদ্ধে এটা করা আছে। কেন করা আছে? কোনো একটা বডিকে, কোনো একটা অর্গ্যানকে যদি আমরা বেশি পাওয়ার দিই, তার মানে সেই অর্গ্যানটি বাকি দুটি অর্গ্যানসের উপরে একটা প্রভাব বিস্তার করতে পারে বা একটা ক্ষমতা দেখাতে পারে। এইটাকে বন্ধ করার জন্য সেপারেশন অফ পাওয়ারটা খুব মাস্ট ছিল, এবং এটা আমাদের যারা কনস্টিটিউশন মেকার ছিলেন তারা কিন্তু খুবই অসাধারণভাবে করেছে। তোমরা যারা ইন্ডিয়ান কনস্টিটিউশন যারা পড়বে তারা বুঝতে পারবে যখন আমরা পড়াবো যে কত সুন্দরভাবে এবং কতটা ডেলিকেট এই জিনিসটাকে ভাগ করা আছে, যার ফলে একটা অর্গান আরেকটা অর্গানের পাওয়ারের উপর হস্তক্ষেপ না করতে পারে অথবা তাকে শোষণটাও না করতে পারে। হ্যাঁ, পরবর্তীকালে এখন বলতে পারো যে যত সময় গড়িয়েছে ইন্ডিয়াতে কারাপশন বেড়েছে বা মানুষের সাথে সাথে মানে যে সাংবিধানিক যে একটা স্ট্রাকচার ছিল বা একটা যে গঠন ছিল সেটা খানিকটা ক্ষুণ্ণ হয়েছে, কিন্তু তার মানে এই নয় যে পুরোটা ভেঙে গেছে। বেসিক্যালি সেপারেশন অফ পাওয়ারটা তৈরি করা হয়েছিল এই জন্য যাতে দেয়ার শুডন্ট বি এনি কাইন্ড অফ এক্সপ্লয়েটেটিভ থিং। কারণ দেখো, যখন দেশ তৈরি হয় তখন দেশ তৈরি ছিল নেহেরুভিয়ান সোশ্যালিজমের উপরে। এখন সোশ্যালিজম মানে কি? কেউ কাউকে কখনো মানে কেউ কাউকে কখনো শোষণ করবে না। সোশ্যালিজম ছিল এটা মেন ডক্ট্রিন। এছাড়া আরো অনেক ডক্ট্রিন আছে, যদি স্টুয়ার্ট মিল পড়ো তারা বুঝতে পারবে। বেসিক্যালি হচ্ছে একে অপরের উপরে কোনো রকম অধিকার ফলাবে না। এই যে আইডিয়াটাকে, এই যে সোশ্যালিজমটাকে, এইটাই কিন্তু কনস্টিটিউশনে খুব ভালোভাবে ঢোকানো আছে ভারতবর্ষে। এই ফলে তিনটে যে অর্গানস রয়েছে, এই তিনটে অর্গান কিন্তু কখনো একে অপরের উপরে কোনো রকম দখলদারি বা কোনো রকম দামেদারি করতে পারবে না। সেকেন্ড জিনিসটা হচ্ছে কি ডক্ট্রিন অফ চেকস অ্যান্ড ব্যালেন্সেস। এটা কি না, এটা ওই তোমার সেপারেশনের যে পাওয়ার রয়েছে তার থেকেই এটা হচ্ছে, ঠিক একে বলতে পারো একটা মানে রেজাল্ট বা একটা ওয়ে আউট। সেটা কি না, ইট ইজ অ্যান এক্সটেনশন অফ সেপারেশন অফ পাওয়ার্স। যেটা বলছিলাম যে ওরই একটা এক্সটেনশন, ওরই একটা বৃদ্ধি। কিরকম? Now, it means that every organ of the state must exercise some form of influence and control over the other two organs so that none of the organs oversteps its constitutional limits. অর্থাৎ এর মানে কি, একটা অর্গানের কাছে সেই ক্ষমতাটুকু দেওয়া আছে যার ফলে সে অন্য দুটি অর্গান অর্থাৎ জুডিশিয়ারির কাছে সেই ক্ষমতা আছে যার ফলে তারা হচ্ছে লেজিসলেচার এবং এক্সিকিউটিভের উপরে একটা নজরদারি রাখতে পারে, কিন্তু তাদেরকে টেক ওভার করতে পারবে না। তাদের যে ডিসিশন রয়েছে, তাদের যে পাওয়ার স্কেল দেওয়া আছে, সেই পাওয়ার কিন্তু টেক ওভার করতে পারবে, অথচ একটা নজরদারি রাখতে পারবে। এটা যে বেসিক্যালি সুপ্রিম কোর্ট যেটা করে, যে সুপ্রিম কোর্টকে বলা হয় যে কনস্টিটিউশনের ধারক এবং বাহক, মানে দ্য রিজার্ভার অফ দ্য অ্যান্ড দ্য সেভার অফ দ্য কনস্টিটিউশন। তা এরা কি করছে না, যখনই তোমার ডক্ট্রিন অফ চেক অ্যান্ড ব্যালেন্স, অর্থাৎ প্রথমে চেক করছে অন্য দুটো ঠিকঠাক করে কাজ করছে কিনা। যদি দেখা যায় যে অন্য দুটোর মধ্যে একটা অর্গান বাকি দুটো অর্গানের উপরে ছাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, তখন কিন্তু ব্যালেন্স করার চেষ্টা করছে। এই জন্য তিনটে অর্গান, জুডিশিয়ারি, লেজিসলেচার এবং এক্সিকিউটিভ, এই তিনটে একে অপরের সবসময় চেক এবং ব্যালেন্স এর মাধ্যমে চলে। এইটাই হচ্ছে ডক্ট্রিন অফ চেক অ্যান্ড ব্যালেন্স। তো ফেডারেলিজমের ব্যাপারে যেটা বলছিলাম যে কি না, কোঅপারেটিভ ফেডারেলিজম, যেটার মাধ্যমে আমরা ভারতবর্ষে যেটা এখন চলছে, অর্থাৎ একটা স্টেটে দেখবে অনেক রকমের পার্টি কিন্তু একসঙ্গে এসে কাজ করে। যেমন ধরো এখন যেটা বাংলার বাম কংগ্রেস জোটের কথা চলছে, বা এনডিএ, ইউপিএ, এগুলো কিন্তু ফেডারেল স্ট্রাকচার, অর্থাৎ যুক্তরাষ্ট্রীয় একটা পরিকাঠামো। তো ফেডারেলিজমটা কি না, ইট রেফার্স টু মোর দেন ওয়ান লেভেল অফ গভর্নমেন্ট, দ্যাট ইজ ফর্ম অফ পাওয়ার শেয়ারিং। অর্থাৎ হ্যাঁ, এখন ইন্ডিয়াতে বিজেপি এখন বেশি পেয়ে গেছে, আলাদা কথা, কিন্তু বেসিক্যালি এনডিএ কিন্তু রয়েছে তার মধ্যে, অর্থাৎ পাওয়ারটা শেয়ার করা হয়েছে। বিভিন্ন পার্টি কিন্তু গভর্নমেন্টের পাওয়ারটাকে শেয়ার করেছে, অর্থাৎ বিভিন্ন জায়গায় রিপ্রেজেন্টেশন হচ্ছে পার্লামেন্টে। দ্যাট ইজ ফেডারেল। ভারতবর্ষ অবশ্যই একটা ফেডারেল স্টেট, একটা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো, এবং ভারতবর্ষের এটা একটা ইউনিক ফিচার যে এত রকমের পার্টি থাকতে, ভারতবর্ষে কম করে প্রায় 2,500 থেকে 3,000 পার্টি রয়েছে। এত রকমের পার্টি থাকা সত্ত্বেও দেশের পার্লামেন্ট এখন টিকে আছে। এটা একটা বড় একটা, আমি তো মনে করি সপ্তম আশ্চর্যের অন্যতম ভাবা উচিত। যাই হোক, তো নেক্সট যেটা আছে সেটা আমরা পরবর্তীকালে বেশি করে আলোচনা করবো, সেটা হচ্ছে তোমার ইউনিটারিয়ানিজম। এটা মানে ইন্ডিয়া হ্যাজ এ ইউনিটারি মডেল, একটা ইউনিটারি বা একটা একতার একটা মডেল রয়েছে। এটা কেন রয়েছে, কিভাবে রয়েছে, সেটা যখন আমরা ইন্ডিয়ান নিয়ে পড়াশোনা করবো বা ইন্ডিয়ান নিয়ে পরবর্তীকালে আলোচনা করবো, সেটা আমরা দেখে নেব। আচ্ছা, এই ফেডারেশনের ক্ষেত্রে আমরা একটা কথা বলতে পারি যে ফেডারেশন দু রকমের হয়। একটা ফেডারেশন যেটা ইউএস নিয়েছে, আর একটা ফেডারেশন হচ্ছে এটা আমরা ইন্ডিয়া নিয়েছে। এটা খুব ভালো এক্সাম্পল দিয়ে বলতে, যেমন যখন ইউএস তার স্বাধীনতা পেতে চলেছে,
তখন ইউএসএ কি করলো, 50খানা স্টেট ছিল ভালো ভালোভাবে, উপনিবেশ ছিল, ঠিক স্টেট উপনিবেশ কলোনিজ ছিল, তারা কি করলো না, তারা একসঙ্গে এলো, তারা একসঙ্গে এসে বললো ওকে উই উইল বিল্ড নিউ কান্ট্রি কল ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। ওই জন্য ওদের নামে লেখা থাকে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। স্টেটসটা ইউনাইটেড হয়েছে, হয়ে আমেরিকা হয়েছে। ইন্ডিয়ার ক্ষেত্রে কি হয়েছে, ইন্ডিয়ার ক্ষেত্রে কিন্তু ইউনাইটেড স্টেটস অফ ইন্ডিয়া বলে কিছু হয় না, কারণ কি না, ইন্ডিয়ার ক্ষেত্রে ইউনিটারি, অবশ্যই পাওয়ার শেয়ার করা হয়েছে, রাজ্য ভাগ করা হয়েছে, লিঙ্গুইস্টিক বেসিসে করা হয়েছে, সমস্ত কিছু করা হয়েছে, কিন্তু ইন্ডিয়ার স্ট্রাকচারটা এমনই যে ইন্ডিয়া স্টেট কিন্তু ইন্ডিয়া থেকে ছেড়ে বেরিয়ে যেতে পারবে না, যেটা ইউএসএ ক্ষেত্রে পারবে। আজকে ইউএসএ যদি এখন অ্যারিজোনা মনে করে যে ভাই ইউএস এর এই কনস্টিটিউশন আমার পোষাচ্ছে না, আমি বেরিয়ে যেতে পারি, ইউএস অ্যারিজোনা হ্যাজ দ্যাট ফ্রিডম টু ডু দ্যাট পার্টিকুলার ওয়ার্ক। বা যদি এখন মনে করে যে ইলিনয়েস বা তোমার নিউ ইয়র্ক যদি মনে করে যে আমি বেরিয়ে যাবো আজকে, কিন্তু পারে, কিন্তু ইন্ডিয়া ক্ষেত্রে কিন্তু পারবে না, কারণ ইন্ডিয়াকে তৈরি করা হয়েছে ওই স্ট্রাকচারে, যে টুল অফ পাওয়ার টু শেয়ার দি গভর্নমেন্ট। ইউএস এর ক্ষেত্রে কিন্তু শেয়ার দি সভারেনিটি, আমাদের শেয়ার দি গভর্নমেন্ট, ওদের শেয়ার দি সভারেনিটি। এটা হচ্ছে প্রথম ওয়েজ, দুটো ওয়েজ ফেডারেশনের ভাগ করার জন্য, বা ফেডারেশন কিভাবে হতে পারে, এটা দুটো রকম এর উদাহরণ হতে পারে। এখন এরপরে আমরা যেটা আমাদের প্রথম আর্টিকেল, যেটা ইন্ডিয়ান কনস্টিটিউশন, সেটা নিয়ে আলোচনা করে নিই। এরপরে অবশ্যই আমরা যখন ফান্ডামেন্টালাইজ করবো বা সেখান থেকে পরপর আর্টিকেল আসা থাকবে। তো প্রথম আর্টিকেল কি বলছে, প্রথম আর্টিকেল হচ্ছে আর্টিকেল 1 ডিসক্রাইবস ইন্ডিয়া অ্যাজ ইন্ডিয়া দ্যাট ইজ ভারত, অর্থাৎ ইন্ডিয়ার দুটো নাম, ভারতবর্ষ ইন্ডিয়ার নাম, ইন্ডিয়াও ইন্ডিয়ার নাম তো অবশ্যই। তা এটা কি না, ইউনিয়ন অফ স্টেটস, ইট ইজ নট এ কম্প্রোমাইজেশন অফ স্টেটস, ইটস এ ইউনিয়ন অফ স্টেটস। প্রত্যেকটা নট ইউনাইটেড, ইউনিয়ন, এটা মাথায় রাখতে হবে। এটা কিন্তু প্রিলিমসে কোয়েশ্চেন আসে, বিসিএস প্রিলিমসে বেশি আসে, ইউপিএসসি তে হয়তো এত সোজা কোয়েশ্চেন যাবে না, কিন্তু বিসিএস এর ক্ষেত্রে আসে, কারণ আমরা বিসিএস তে আগের যে কোয়েশ্চেনের ট্রেন্ডটা দেখি, সেখানে কিন্তু অনেক সহজ কোয়েশ্চেন এসছে। তো ইউনিয়ন অফ স্টেটস, দিস ওয়াজ ডান বিকজ অফ দ্য সেসেশনিস্ট টেন্ডেন্সিস, অর্থাৎ তখন ভারতবর্ষ যখন গঠন হচ্ছিল, তখন কিন্তু বিভিন্ন স্টেট বলছিল যে আমরা ঢুকবো না, যেগুলো প্রিন্সলি স্টেট ছিল তারা বলছিল ঢুকবো। হায়দ্রাবাদ খুব বেগরবাই করেছিল, জৌনপুর করেছিল, তারপরে কাশ্মীরে তো এখনো চলছে সমস্যা এই নিয়ে। তো সেই যে একটা সিচুয়েশন, এই সিচুয়েশনটাকে আটকানোর জন্য এই ইউনিয়ন অফ স্টেট কথাটাকে নিয়ে আসা হয়, যে ভারতবর্ষে যেন পরবর্তীকালে এই সমস্যা দেখা না দেয়। যদিও চলছে, এখন নাগারা বলছে আমরা বেরিয়ে যাবো, মানে প্রত্যেকটা স্টেটই বলছে আমরা আলাদা করে বেরিয়ে যাবো আর কি, কিন্তু পারবে না, কনস্টিটিউশন এখন পর্যন্ত আটকে রেখেছে। যদি না সেই দুর্দিন আছে ভারতের কপাল, সেটা জানি না কি হবে। যাই হোক, এবং এই সিচুয়েশন যেটা যখন হয়েছিল, পরবর্তীকালে স্টেটটা হচ্ছে এই জন্য ঢুকতে পেরেছিল। এবং সিকিম কিন্তু ভারতবর্ষের স্বাধীনতা অনেক পরে ভারতবর্ষে আসে, প্রথমে কিন্তু ভারতবর্ষে ছিল অনেক দিন ধরে আলাদাভাবেই ছিল, অনেক পরে প্রায় 1970s এর দিকে ওরা হচ্ছে ভারতবর্ষে ঢুকে। তো এইভাবে হচ্ছে আর্টিকেল 1 এই জন্য ইন্ডিয়া দ্যাট ইজ ভারত বলে ইউনিয়ন অফ স্টেট এই কথাটাকে উল্লেখ করা হয়েছে, যার ফলে আমরা বুঝতে পারছি যে ভারতবর্ষ থেকে ভেঙে বেরোনো অত সোজা নয়, যতই লোকে বলুক। তারপরে এটা এই জন্য এটা কি বলা হয় না, ইন্ডিয়া ইজ এন এক্সাম্পল অফ দ্য সেকেন্ড কাইন্ড অফ ফেডারেশন, ইউনিয়ন অফ স্টেট। আমেরিকাটাকে ফার্স্ট বলেছিলাম, এই জন্য ইন্ডিয়াকে বলা হচ্ছে সেকেন্ড কাইন্ড অফ ফেডারেশন, যেখানে ইউ ক্যানট গো আউট অফ দ্য কান্ট্রি সো ইজিলি। সো আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই থাকলো। আশা করছি আর এই ভিডিওটা গতকালের ভিডিওর মতোই ভালো লাগবে তোমাদের, এবং